আজকে আমরা শুরু করব স্ট্রাকচার অফ অ্যাটমের ক্রিয়েটিভ কোশ্চেন। শুরু করা যাক 1 নাম্বার থেকে। দেখো 1 নাম্বার সৃজনশীলের মধ্যে দেওয়া আছে এ এবং বি দুইটা মৌল যাদের প্রোটন সংখ্যা যথাক্রমে 20 and 9। এই মৌলের ইলেকট্রন বিন্যাস টুয়েন স্কয়ার সূত্র মেনে চলে কিনা বা চলে না কেন ব্যাখ্যা করো। সো আমরা শুরু করে দিব 1 নাম্বার থেকে। এই যে মৌলটা আছে যার পরমাণু সংখ্যা 20, ভালো করে তাকায় দেখো এখানে। এই যে মৌলটা আছে তার পরমাণু সংখ্যা 20। এখন চিন্তা করে দেখো যে কোন মৌলের পরমাণু সংখ্যা 20? অবশ্যই সেটা ক্যালসিয়াম, বুঝতেই পারছো। সো এটাকে আমরা এখন ইলেকট্রন বিন্যাস করব এবং এটা দেখব যে 2n স্কয়ার থিওরি মেনে চলে কিনা। 1s2 2s2 2p6 3s2 3p6 and 4s2। যদি আমি এখানে থেকে কক্ষপথগুলো তৈরি করি তাহলে পাবো 2, তারপরে 8, তারপরে 8, তারপরে কত 2। কিন্তু টুয়েন স্কয়ার থিওরি অনুসারে অনুযায়ী আমরা জানি যে n এর মান যদি 3 হয় তাহলে 2 × 3 স্কয়ার 3 3 9 9 2 18, অর্থাৎ 3 নম্বর কক্ষপথ ইলেকট্রন থাকতে হবে কয়টা? 18টা। তোমরা একটু তাকায় দেখো দেখি ক্যালসিয়ামের 3 নম্বর কক্ষপথ ইলেকট্রন 18টা আছে, বা এখানে সর্বোচ্চ জায়গা ধারণ ক্ষমতা 18টা। 18 কিংবা 18 থেকে কম থাকতে পারবে, কিন্তু আমি দেখতে পাচ্ছি 3 নম্বর কক্ষপথে 8 দেওয়া আছে এবং 4 নম্বর কক্ষপথে 2 লেখা আছে। কিন্তু টুয়েন স্কয়ার থিওরি অনুসারে প্রথম কক্ষপথে 2টা, তারপরে 8টা, তারপর 18টা, তারপর 32টা, তা তোমরা ভালো করেই জানো। তাহলে তোমার কাছে কি মনে হয় যে ক্যালসিয়াম ইলেকট্রন বিন্যাসে 3 নম্বর কক্ষপথে ইলেকট্রন 10 হবে? আসলে কিন্তু ঠিক তা না। 3 নম্বর অর্থাৎ কক্ষপথে কিন্তু ইলেকট্রন কিন্তু এখানে 10 লেখা যাচ্ছে না, বরং এখানে 82 লিখতে হচ্ছে। এবং একই সাথে আমরা বলতে পারছি যদি আমরা এটাকে পর্যায় সারণীর সাথে কম্পেয়ার করি তখন আমরা এটা বুঝতে পারবো এটা পর্যায় সারণীর 4th পর্যায় এন্ড সেকেন্ড গ্রুপ বিদ্যমান। ব্যাপারটা বুঝতে পারছো? তবে যদি আমি টুয়েন স্কয়ার থিওরি অনুসারে এটাকে যদি আমি লিখি ইলেকট্রন বিন্যাসটা যদি আমি ক্যালসিয়ামেরটা লিখি ক্যালসিয়ামের 20 2 8 10, তাহলে কিন্তু পর্যায় সারণী যুক্তি মিলবে না। ইভেন অ্যাবসলিউটলি 3 নম্বর কক্ষপথে ক্যালসিয়ামের 10 ইলেকট্রন থাকতে পারে না। আধুনিক ইলেকট্রন বিন্যাস অনুসারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 3 নম্বর কক্ষপথে এখানে 8 ইলেকট্রন এবং 4 নম্বর কক্ষপথে এখানে 2টি ইলেকট্রন প্রবেশ করেছে। আর তাছাড়া ক্যালসিয়াম 2 নম্বর গ্রুপের মৌল, শেষে যদি 10 থাকে তাহলে কিন্তু তাকে আমরা 2 নম্বর গ্রুপের মৌল বলতে পারি না। ইভেন পুরো সিস্টেমটা তখন নষ্ট হয়ে যাবে। সো কোনোভাবেই এই পদ্ধতিতে অর্থাৎ টুয়েন স্কয়ার থিওরি অনুসারে 19 কিংবা 20 এই মৌলসমূহ বা এর থেকে বড় কিছু মৌল আছে, এই মৌলগুলোকে ইলেকট্রন বিন্যাসটা করা কিন্তু আসলে পসিবল না। আশা করি ব্যাখ্যাটাকে নিজের ভাষায় গুছিয়ে লিখতে পারবা। সো এখন আমরা শুরু করব একের বি নাম্বারটা। এ এবং বি দ্বারা গঠিত যৌগ, এ এবং বি দ্বারা গঠিত যৌগ গলিত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে কিন্তু কঠিন অবস্থায় করে না, কেন বিশ্লেষণ করো। সো দেখা যাক এ কে এবং বি কে এবং তাদের গঠিত যৌগটাই বাকি, তারপর আমরা ব্যাখ্যা দেওয়া শুরু করব। আমি দেখতে পাচ্ছি এ মৌল পরমাণু সংখ্যা 20 এবং বি মৌল পরমাণু সংখ্যা 9। সো আমি এখান থেকে বুঝতেই পারছি এ মৌলটা ক্যালসিয়াম, আর যার ইলেকট্রন বিন্যাস একটু আগে আমরা জানতে পারলাম 2882। অপরদিকে বি মৌলটা ফ্লোরিন, কারণ তার পরমাণু সংখ্যা 9, যেটা মেডিকেল ইলেকট্রন বিন্যাস করি 27। সো ইলেকট্রন বিন্যাস থেকে বুঝতে পারছো এখানে ক্যালসিয়াম ধাতু এবং ফ্লোরিন অধাতু। ধাতু এবং অধাতুর মধ্যে যে যৌগ তৈরি হয় তাকে কি বলা হয়? আয়নিক যৌগ। সো আয়নিক কম্পাউন্ডস তৈরি হবে যখন এ এবং বি পরস্পরের সাথে পরস্পর যুক্ত হবে। ব্যাপারটা কি বুঝতে পারছো? এখন ক্যালসিয়াম এবং ফ্লোরিন পরস্পর আয়নিক যৌগ, তার মানে আয়নিক যৌগের মধ্যে কি করে? ইলেকট্রন কেউ ত্যাগ করে, কেউ ইলেকট্রন কি করে? গ্রহণ করে। এখানে সেই ঘটনাটাই ঘটবে। এটাকে তুমি চাইলে ডায়াগ্রাম আকারে ব্যাখ্যা দিতে পারো, আবার তুমি চাইলে এটাকে জাস্ট যৌগ গঠন প্রক্রিয়ার মধ্যে ব্যাখ্যা দিতে পারো যে ক্যালসিয়াম এবং ফ্লোরিন, ক্যালসিয়ামের যোজনী 2 আর ফ্লোরিনের যোজনী 1, এই হলো প্রাপ্ত যৌগটা ক্যালসিয়াম ফ্লোরাইড। তবে যদি সম্ভব হয় তোমার পক্ষে তুমি এখানে ডায়াগ্রাম এঁকে দেখাবা যে অর একটা ইলেকট্রন ওখানে গেল আর আরেকটা ইলেকট্রন এখানে গেল, ক্যালসিয়াম 2টি ইলেকট্রন ত্যাগ করেছে, দ্যাটস ওয়াই ক্যালসিয়াম 2+ এবং ফ্লোরিন একটি একটি করে ওই ফ্লোরিন একটি গ্রহণ করেছে, এই পাশে ফ্লোরিন একটি গ্রহণ করেছে, অর্থাৎ ফ্লোরিন 2-। সুতরাং তাদের মধ্যে গঠিত যৌগটি ক্যালসিয়াম ফ্লোরাইড CaF2।
যদি এইভাবে তুমি ব্যাখ্যাটা দিয়ে দেখাও চিত্রের সাহায্যে তাহলে খুব সুন্দর হয়। নাকি ব্যাপারটা পারবা না? আশা করি পারবা, কারণ আমি যখন রাসায়নিক বন্ধন শিখেছি তখন কিন্তু আমি ক্যালসিয়াম ফ্লোরাইড বা ম্যাগনেসিয়াম ফ্লোরাইড এই যৌগগুলোর কিন্তু আমি কিভাবে করে রাসায়নিক যৌগ তৈরি করে তা কিন্তু আমি ডায়াগ্রাম অঙ্কন করার মাধ্যমে ব্যাখ্যা সেখানে অলরেডি আমি দিছি। সো তুমি চাইলে সেখান থেকে বিষয়টাকে হেল্প নিয়ে এখানে ডায়াগ্রামটা অঙ্কন করে অর্থাৎ চিত্রটা অঙ্কন করে তুমি ব্যাখ্যাটা প্রপারলি গুছিয়ে লিখতে পারো। সো আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। আমি এখানে সরাসরি লিখলাম CaF2 ক্যালসিয়াম ফ্লোরাইড। আচ্ছা, এখানে কোশ্চেনটা কি, আমি সেই মূল কোশ্চেনটাতে আমি এখানে চলে আসতেছি, যেহেতু একটা বড় কোশ্চেন হবে, ব্যাখ্যাটা একটু বড় হবে, স্বাভাবিক এটা। এখানে মেইনলি কোশ্চেনটা করা হয়েছে যে এই যে ক্যালসিয়াম ফ্লোরাইড যে যৌগটা, এই যৌগটা কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না, কিন্তু তরল অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে। এর পিছনে ব্যাখ্যাটা কি হতে পারে, বা এখানে আসলে যুক্তিটা কি হতে পারে? কারণ আমরা জানি যে আয়নিক যৌগ সমূহ বিদ্যুৎ পরিবহন করে, ওকে ফাইন, বিদ্যুৎ পরিবহন করে তাহলে এটা, কিন্তু এইখানে কোশ্চেনটা করা হচ্ছে বিদ্যুৎ পরিবহন করে কোনো সমস্যা নাই, কিন্তু যদি সে তরল অবস্থা থাকে তাহলে, যদি কঠিন অবস্থা থাকে যৌগটা তাহলে কিন্তু বিদ্যুৎ পরিবহন করে না। এখন আমরা একটু জানার চেষ্টা করব যে এই ক্যালসিয়াম ফ্লোরাইড যদি কঠিন অবস্থায় থাকে তাহলে সে কিভাবে থাকে, তা আমরা এখন একটু জানার চেষ্টা করব। তোমরা কখনো ক্যালাস স্ট্রাকচারের নাম শুনছো? ক্যালাস কাঠামো, যেটাকে বলা হয় ক্রিস্টাল স্ট্রাকচার। আমরা সে এখন ক্রিস্টাল স্ট্রাকচারটা আমরা এখন তৈরি করব ক্যালসিয়াম ফ্লোরাইডের। তোমাদের এটা করতে হবে, দেখো আমি কিভাবে কি করি। এটা তৈরি করা সবাই পারোই, একটু সুন্দর করে রাখবা। ষড়ভুজ আঁকলাম। এবার প্রত্যেকটা কোণায় আমি এরকম বলের মতো করে একটু গাঢ় করে তৈরি করব। হ্যাঁ, হয়ে গেছে। ব্ল্যাক কালারের পেন দ্বারা আমি গুলাকে আমি তৈরি করছি। প্রত্যেকটার মাঝখানে একটা করে জাস্ট এগুলো আমি দিয়ে দিলাম। এক্সাক্ট পজিশনে তোমার না বসাইলেও চলবে। এটা অ্যাকচুয়ালি ক্যালসিয়াম ফ্লোরাইডের ক্রিস্টাল স্ট্রাকচার, বা এটাকে আমরা কি বলতে পারি, ক্যালাস কাঠামো। এটাকে আমরা ডাকা হয় ল্যাটিস স্ট্রাকচার। আচ্ছা, এখন কোথায় কোনটা কি দিলাম তা একটু দেখাই দিই। ব্ল্যাক কালার এবং ব্লু কালারের দুই রকমের কালারের ডট আমি ব্যবহার করছি এখানে। যেগুলো ব্ল্যাক সেগুলো অ্যাকচুয়ালি ফ্লোরিন ছিল, আর যেটা ব্লু সেটা ক্যালসিয়াম 2+, আর এটা ফ্লোরাইড আয়ন ছিল। আচ্ছা, এখানে একটা বিষয় বোঝার চেষ্টা করো, আমি জিনিসটা কি আঁকলাম। এটা হলো আসলে প্রায় প্রত্যেকটা আয়নিক যৌগের একটা ল্যাটিস কাঠামো, ঠিক আছে? এখানে দেখো যে ক্যালসিয়াম 2+, আমি গুলাকে আমি নীল কালারের ডট দ্বারা প্রকাশ করছি, যার প্রত্যেকটা কোণাতে আছে এবং প্রত্যেকটা বক্সের ঠিক মাঝখান বরাবর আমি একটা দিছি। জাস্ট তুমি যে কোনো একটা পজিশনে বসাতে পারো, তবে পজিশনগুলো অ্যাকচুয়ালি এখানে স্পেসিফিক। আর আমি ফ্লোরাইড আয়ন যেগুলো আছে সেগুলোকে আমি মোটামুটি জোড়ায় জোড়ায় নির্দিষ্ট স্থানে বসাইছি। এখান থেকে মূল কাহিনীটা আসলে কি? মূল কাহিনীটা হলো এখানে তুমি একটা বিষয় তাকায় দেখো যে ক্যালসিয়াম ফ্লোরাইড যখন আয়নিক অবস্থায় থাকে, অর্থাৎ যখন কঠিন অবস্থায় থাকে, তো আয়নিক যৌগ কোনো সন্দেহ নাই, কিন্তু যখন এটা কঠিন অবস্থায় থাকে তখন এর ধনাত্মক ও ঋণাত্মক আয়ন সমূহ, পজিটিভ এবং নেগেটিভ আয়ন সমূহ দেখতে পাচ্ছ ডটগুলা কিন্তু ক্যালাসে নির্দিষ্ট স্থানে অবস্থান করে। একটু ভালো করে তাকায় দেখো, এখানে কিন্তু প্রত্যেকটা ডট কিন্তু নির্দিষ্ট স্থানে আছে, এলোমেলো কিন্তু নাই।
মোটামুটি একটু সন্নিবেশিতই আছে, কিন্তু কিন্তু প্রত্যেকটা নির্দিষ্ট স্থানে আছে। দেখো প্রত্যেকটা কোণাতে কিন্তু ক্যালসিয়াম আয়নগুলো যুক্ত আছে, আর মোটামুটি মিডল সিচুয়েশনটার মধ্যে মূলত ফ্লোরাইড আয়নটা যুক্ত আছে। এজন্যই বলা হচ্ছে যে ক্যালসিয়াম ফ্লোরাইড এর ধনাত্মক এবং ঋণাত্মক আয়নসমূহ ক্যালাসের নির্দিষ্ট স্থানে যুক্ত আছে। এই কারণে ক্যালসিয়াম ফ্লোরাইড কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না। ব্যাপারটা কি বুঝতে পারছো? যদি এগুলা কে যখন এটাকে তরল করা হয়, ক্যালসিয়াম ফ্লোরাইডকে যখন আয়নিত করা হয়, অর্থাৎ আয়নিত করা তো তোমরা বুঝোই, তরলে নেওয়া অ্যাকুয়াস, তখন সেখান থেকে কি হবে তোমরা জানোই, ক্যালসিয়াম 2+ and 2F-। তখন যখন এটাকে তরলিত করা হয় বা যখন এটাকে আয়নিত করা হয়, তখন এই যে তুমি বিভিন্ন রকম ইলেকট্রনের বা আয়নের যে অবস্থানটা তুমি দেখতেছো, এই অবস্থানগুলো তখন আসলে কি বলে এটাকে পরিব্যাপ্ত হতে শুরু করে দেয়। এই অবস্থানগুলো তখন আর ঠিক এরকম অবস্থানে থাকে না। অর্থাৎ যখন এটাকে তরলে নেওয়া হয়, যখন এটাকে অ্যাকোয়াস করা হয়, আয়নিত করা হয়, তখন এগুলা বিক্ষিপ্ত অবস্থায়, মানে এই আয়নগুলো বিক্ষিপ্ত অবস্থায় ঘোরাফেরা করতে শুরু করে দেয়। এই জন্য দেখা যায় কি, যখন এটা কঠিন থাকে তখন এটা বিদ্যুৎ পরিবহন করে না, কিন্তু যখন এটা তরলে নেওয়া যায় তখন আবার সেটা বিদ্যুৎ পরিবহন করে। এখন কিভাবে বিদ্যুৎ পরিবহন করে তাও তোমাকে দেখাইতে হবে, একটা তোমাকে চিত্র রাখতে হবে, তবে এটা কিন্তু খুব সুন্দর করে রাখা রাখবে, কথাটা মনে থাকবে। আচ্ছা, এবার আমরা ক্যালসিয়াম ফ্লোরাইডের মূলত বিদ্যুৎ পরিবহন করার কৌশলটা একটু জানবো। তোমাদের এটা আমি আগেও শিখেছিলাম, তারপর আমি এখন একটু দেখাই দিচ্ছি চিত্রটা কেমন হবে। আমরা ক্যালসিয়াম ফ্লোরাইড থেকে যখন এটাকে আয়নিত করলাম, ক্যালসিয়াম 2+ and 2 ফ্লোরিন মাইনাস, এরকম দুইটা আয়ন পাইলাম। আমরা একটা পাত্র নিচ্ছি, একটা কন্টেইনার নিলাম, দুইটা তড়িৎদ্বার ব্যবহার করছি এখানে। যতটুকু সম্ভব তোমরা কিন্তু খুব সুন্দর করে আঁকার চেষ্টা করবে এটা। আর এখানে একটা সলিউশন নিলাম, আমি ক্যালসিয়াম ফ্লোরাইডের সলিউশনটা নিব, অর্থাৎ ক্যালসিয়াম ফ্লোরাইডের জলীয় দ্রবণ আমি এই পাত্রটার মধ্যে আমি নিলাম। আচ্ছা হলো, এখানে ক্যালসিয়াম ফ্লোরাইড নেওয়া হয়েছিল, এর জলীয় দ্রবণ, আর এটা দুটো তড়িৎদ্বার ইলেকট্রোড। তোমরা এগুলো একটু ঘোলা করে দিবা, আমি জাস্ট খালি একটা ডিফারেন্ট কালার মার্কার দিয়ে মার্ক করে দিচ্ছি। এখন কাহিনী কিছুই না, আমি একটা তার দ্বারা এটাকে যুক্ত করব, দুইটা তড়িৎদ্বারকে। তোমরা তড়িৎ বিশ্লেষণ যখন করছো তখন এগুলা জানো। ওকে, এই অংশটার মধ্যে আমি অ্যানোড রাখছি, আর এই অংশটার মধ্যে ক্যাথোড। এখন কথা হচ্ছে যে এই ক্যালসিয়াম ফ্লোরাইড, দেখো আমি ডেসক্রিপশনটা আমি একটু বলতেছি। এখন এখানে ক্যালসিয়াম ফ্লোরাইডের দ্রবণে দুইটি ইলেকট্রোড প্রবেশ করেছে, দেখতে পাচ্ছ, একটা অ্যানোড একটা ক্যাথোড রূপে কাজ করছে। আচ্ছা, এরপরে যখন আমি ইলেকট্রোড এখানে প্রবেশ করাবো, তখন ঋণাত্মক চার্জযুক্ত ফ্লোরিন, এই যে ফ্লোরিন কিন্তু ঋণাত্মক চার্জ, এবং ধনাত্মক চার্জযুক্ত ক্যালসিয়াম, তারা দেখো ঋণাত্মক চার্জ যেটা আছে সেটা মূলত অ্যানোডের দিকে ধাবিত হবে, আর যেটা ধনাত্মক আছে সেটা মূলত ক্যাথোডের দিকে ধাবিত হবে। তার মানে ফ্লোরিন গুলা অ্যানোডটা এটা এই দণ্ডের এদিকে ধাবিত হবে। ফ্লোরিন মাইনাস, এভাবে একটা অ্যারো চিহ্ন দিয়ে দিলাম। আরেকটা দেখাচ্ছি, ফ্লোরিন মাইনাস। আচ্ছা গেল। আর ক্যালসিয়াম প্লাস গুলা কি করবে, মানে পজিটিভ যেটা আছে, ধনাত্মক যেটা আছে, সেটা কি করবে, ক্যাথোডের দিকে ধাবিত হবে। ক্যালসিয়াম 2+, আরেকটা দেখাচ্ছি ক্যালসিয়াম 2+। সো এখানে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন হলো।
তুমি এখান থেকে অ্যানোডে ক্যাথোড রিঅ্যাকশন তো তুমি লিখতেই পারবা, সো লিখবা অ্যানোড রিঅ্যাকশন, যেটাকে বলি আমরা অক্সিডেশন রিঅ্যাকশন, এরপর ক্যাথোড রিঅ্যাকশন, যেটাকে বলি আমরা রিডাকশন রিঅ্যাকশন। আচ্ছা, এখন অ্যানোডে বিক্রিয়ার মধ্যে আমরা দেখতে পাচ্ছি অ্যানোডে কি আছে, ফ্লোরিন আছে, সো ফ্লোরিন মাইনাস থেকে ফ্লোরিন আমরা একটু পর ব্যালেন্স করব এটাকে, আর ক্যাথোডে ক্যালসিয়াম 2+ থেকে ক্যালসিয়াম। আচ্ছা, এখন ব্যালেন্সটা আমরা কিভাবে করে করব দেখতে পাচ্ছি এখানে যদি কল্পনা করি 50টা এখানে 51টা, তাহলে এখান থেকে আমি একটা যোগ করে দিব, মৌলিক গ্যাস হওয়ার কারণে এভরিথিংকে 2 দ্বারা গুণ করে দিচ্ছি। আর এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি এখানে 50টা এখানে 48টা, সে এখানে 2টা কমায় দিব, এখানে একটু ব্যালেন্সটা আগেন করি, এখানে 50টা এখানে 51টা, তাই না? তাহলে এখান থেকে কমায় দিব, এটা ঠিকই ছিল, এখানে 50টা এখানে 48টা, তাহলে এখানে যেটা যোগ করব। ওকে, তাহলে আমাদের মোটামুটি হয়ে গেল। তুমি চাইলে এখানে একটা ফাইনাল রিঅ্যাকশন করতে পারো, ফাইনাল রিঅ্যাকশন করে এটা কাটাকাটি করে দেখা দিবা, তাহলে এখানে থাকলো ক্যালসিয়াম 2+ প্লাস 2 ফ্লোরিন মাইনাস, আর এখানে ক্যালসিয়াম আর ফ্লোরিন যখন যুক্ত হবে তখন সেখান থেকে কি উৎপন্ন করবে, ক্যালসিয়াম ফ্লোরাইড। সো এই প্রসেসটা হলো ক্যালসিয়াম ফ্লোরাইডের তৈরিকরণ। এ থেকে বোঝা যায় যে ইলেকট্রন প্রবাহ সৃষ্টি হচ্ছে, তার মানে এখানে বিদ্যুৎ প্রবাহ সৃষ্টি হচ্ছে। সো আশা করি আমরা তাহলে ক্যালসিয়াম ফ্লোরাইডকে কেন এই ব্যাখ্যাটা দিতে পারবো যে কেন এটা কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করবে না কিন্তু তরল অবস্থায় বিদ্যুৎ পরিবহন করবে। ল্যাটিসের কাঠামো তোমাকে কিন্তু ব্যাখ্যাটা দিতেই হবে অবশ্যই, নাহলে কিন্তু হবে না। আচ্ছা, এবার আমরা 2 নম্বর সৃজনশীলের মধ্যে আসবো, দেখা যাক এখানে কি বলা হয়েছে। ইলেকট্রন বিন্যাস করে মৌলসমূহের পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করো। খুবই সোজা কাজ। এই পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করতে কে না পারে? তারপর আমি একটু করে দিচ্ছি, এটা মুছে দিলাম। কে কে আছে? পি কিউ আর 21, 29 আর 18। পি হলো 21 কার? স্ক্যান্ডিয়াম। আর কে আছে? কিউ 29, 29 কার? কপার। আর কে আছে? আর হলো 18 কার? আর্গনের। আচ্ছা, এখন আমরা এটাকে ইলেকট্রনাইজ করব, তারপর পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করব। 1s2 2s2 2p6 3s2 3p6 3d1 আমি সরাসরি সাজিয়ে লিখছি এখানে 4s2। আর কপারকে যদি আমরা করি 1s2 2s2 2p6 3s2 3p6 3d কিন্তু 9 এখানে হবে না, 10 হবে। 3 9 কিন্তু স্টেবল না, তোমরা এগুলো জানো। 4s1 আর্গনেরটা যদি করি 1s2 2s2 2p6 3s2 3p6। ওকে, এখন আমরা এদের অবস্থানটা নির্ণয় করে লিখে ফেলি। সো বুঝতেই পারছো এটা 4 নম্বর পর্যায়, আর লাস্ট দুটো যোগ করলে 3 নম্বর গ্রুপ। থার্ড গ্রুপ। সেকেন্ডটা কোথায় আছে? এটা 11 নম্বর গ্রুপে হবে, 4 নম্বর পর্যায়ে। ওকে, আর এটা কোথায় আছে? 10 যোগ করতে হবে, তাহলে 18 নম্বর গ্রুপ, 3 নম্বর পর্যায়ে। তারপর তুমি একটু ডিটেইলস তোমার মতো করে গুছিয়ে ভাষাটা লিখে ফেলবে, তাহলে হয়ে যাবে। পারবা তাহলে? ওকে। বি নাম্বার কোশ্চেনটা বলছে যে কিউ এবং আর উভয় মৌলের ইলেকট্রন বিন্যাস স্বাভাবিক নিয়ম মেনে চলে কিনা। সো আমি কিউ এবং আর রেখে দিচ্ছি, বাদ বাকি সবকিছু মুছে দিচ্ছি। এটা মুছে দিলাম, কারণ কিউ এবং আর কে নিয়ে আমাদের কাজ করতে হবে। এটা অবস্থানটা মুছে দিলেও চলবে। আচ্ছা, আমরা ইলেকট্রোমাইসটা দেখলাম কিউ মৌল এবং আর মৌল, যেখানে একটা মৌল কপার, একটা মৌল আর্গন। এখন এখানে কোশ্চেন হলো যে এই দুইটা মৌলের মধ্যে ইলেকট্রন বিন্যাস স্বাভাবিক নিয়ম মেনে চলে কিনা। স্বাভাবিক নিয়ম বলতে আমরা অবশ্যই টুইন স্কয়ার থিওরির কথাই বলবো, বা
যেটা হয় যে একের পর এক ইলেকট্রনগুলো প্রবেশ করে, সেই সিকোয়েন্সটা ধারাবাহিকতাগুলো ঠিক আছে কিনা সেটা একটু দেখি, তারপর আমরা আলোচনা করব যে কে স্বাভাবিক নিয়মে চলে আর কে করে না। যদি আমি কিউ মৌল আর আর মৌলের কথা বলি, যেটা আর্গন, তো আমি দেখতে পাবো এখানে ইলেকট্রন বিন্যাসের মধ্যে কোনো সমস্যা নেই, 1s এরপর 2s, তারপর 2p, 3s, 3p, প্রত্যেকটা অংশই কিন্তু আউফবাউ রুল কিন্তু এখানে মেনে চলছে। অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আর্গনের ক্ষেত্রে ইলেকট্রনগুলো কম শক্তিস্তর থেকে বেশি শক্তিস্তর দিকে যাচ্ছে, এবং সেটা খুব স্বাভাবিকভাবেই হচ্ছে। যদি আমি ইলেকট্রন স্বাভাবিকভাবে বিষয়টাকে কম্পেয়ার করতে যাই, তাহলে আমি দেখতে পারবো এখানে আছে কয়টা, 2টা, এই কক্ষপথে 8টা, এই কক্ষপথে 8টা, কোনো সমস্যা নেই, 2, 8, 8। সো আমি প্রথমেই বলে নিচ্ছি যে আর্গনের মধ্যে কোনো অবজেকশন নাই, কারণ আর্গন স্বাভাবিক নিয়মে ইলেকট্রন বিন্যাস এখানে সম্পন্ন হয়েছে। কিন্তু কপারের মধ্যে কিছু ব্যাপার আছে, কি কি ব্যাপার আছে এবং কি কি যুক্তি এখানে দেওয়া যাবে তা আমরা একটু বোঝার চেষ্টা করব। ওকে, সো আমি আপাতত এখান থেকে মুছে দিচ্ছি। ফার্স্ট ব্যাপার, যদি আমরা কপারকে ইলেকট্রন বিন্যাস করতাম আউফবাউ নীতিকে ফলো করে, ওই চার্ট অনুসারে, যেটাকে বলা হয় n+l রুল অনুসারে যদি আমরা করতাম, তাহলে আমরা দেখতে পারতাম 3D এবং 4s এর ব্যাপারটাকে আমি একটু কনসেপ্টটাকে একটু ক্লিয়ার করে নিব, তারপর ওই ব্যাখ্যাটা দেব। সো 3D এর মধ্যে থেকে যদি আমি বিষয়টাকে অ্যাপ্লাই করি n+l রুলটাকে, তাহলে এখানে এর মান কত, 3, আর এখানে এর মান কত, 4। আর তোমরা জানো যে l এর মান কিন্তু 2, অর্থাৎ d তে l এর মান কিন্তু 2 এবং s এ l এর মান কত, 0। ক্যালকুলেশন করলে এখানে পাওয়া যাবে 5 আর এখানে পাওয়া যাবে 4। সো কম শক্তিশালী শক্তিস্তর অরবিটাল কোনটা, 4s। এই জন্য আমি যে কাজটা করব, এখানে 3s এর পরে 3d তে ইলেকট্রন প্রবেশ আগে না করিয়ে, বুঝার চেষ্টা করো, 3s এর পরে 3d তে ইলেকট্রন প্রবেশ আগে না করিয়ে আমি 4s এ আগে ইলেকট্রন ফুল করব। তারপরে যদি 4s যদি ফুল হয়ে যায়, যদি আমাদের হাতে অতিরিক্ত ইলেকট্রন থাকে, তখন আমরা ইলেকট্রন 3d তে প্রবেশ করাবো, কারণ 4s কিন্তু 3d অপেক্ষা কম শক্তিশালী। এই জন্য 4s ইলেকট্রন আগে প্রবেশ করবে, তারপরে 3d তে প্রবেশ করবে। কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার হতে হবে। সো আমরা 4s ইলেকট্রনটা এখানে দিলাম, তারপরে আমাদের হাতে এখন ইলেকট্রন আছে, কেননা আমাদের টোটাল ইলেকট্রন 29টা। ব্যাপারটা কি বুঝতে পারছো? এই জন্য তখন আমি কি করব, এবার আমি 3d তে আসবো। এবার তাহলে আমি 3d তে কত লিখবো, 9 লিখবো, কারণ এই 4s পর্যন্ত আমাদের 20 হয়ে গেছে, তাহলে 3d তে কত আসবে, 9 আসবে। এখন কোশ্চেন হলো 3d তে আমি 9 রাখবো কি রাখবো না, আমি এখান থেকে এটা মুছে দিচ্ছি। এরপর আমাকে যে কাজটা করতে হবে, আমরা জানি যখন একটু বড় মৌল ইলেকট্রন যখন করতে হয়, তখন কিন্তু তাদের n এর নাম্বার অনুসারে কিংবা s,p,d,f এর ধারাবাহিকতা অনুসারে কিন্তু ইলেকট্রন কনফিগারেশনটাকে কিন্তু অবশ্যই তোমাকে সাজিয়ে লিখতে হবে। এটা কিন্তু তোমরা খুব ভালো করে জানো। সো আমি ইলেকট্রনটা এখানেই সাজিয়ে লিখছি সরাসরি। তোমরা এর পরের লাইনে করবে এগুলা 3d 9। ওকে, আমাদের ইলেকট্রন বিন্যাসটা আপাতত এই পর্যন্ত কমপ্লিট হলো। কেন আমরা 3d দিয়ে ইলেকট্রন পরে দিলাম সেই ব্যাখ্যাটা আউফবাউ নীতি অনুসারে সবার আগে বলে নিব, তারপরে 3d ইলেকট্রন 9টা থাকবে কি থাকবে না সেই সম্পর্কে ব্যাখ্যা এখন দিব। এইবার তোমাদেরকে এখানে এই লাইনটা লিখতে হবে যে d অরবিটাল, যদি d অরবিটাল ইলেকট্রন অর্ধপূর্ণ কিংবা পরিপূর্ণ থেকে শুধুমাত্র 1 কম থাকে, d অরবিটালে যদি অর্ধপূর্ণ কিংবা পরিপূর্ণ থেকে 1 কম থাকে, তাহলে d অরবিটালের প্রাপ্ত ইলেকট্রনটা কিন্তু স্টেবল হতে পারে না, অর্থাৎ যেটাকে বাংলায় বলা যেতে পারে সুস্থিত হতে পারে না। এই জন্য প্রকৃতপক্ষে d অরবিটাল ইলেকট্রন 1 কম থাকলে সেক্ষেত্রে তাকে অর্ধপূর্ণ কিংবা পরিপূর্ণ করে পরবর্তী শক্তি স্তর থেকে ইলেকট্রন অপসারণ করতে হবে। অর্থাৎ এক্স্যাক্টলি উপরে যে ইলেকট্রন বিন্যাসটা আমি এখন লিখে রাখছি এটা সঠিক নয়, বরং এখন যেটা হবে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d10 and 4s1। দেখো একটু পার্থক্য আছে কিন্তু দুইটা লাইনের মধ্যে, দেখতে পাচ্ছো দুইটা লাইনের মধ্যে কিন্তু পার্থক্য আছে। পার্থক্যটা হলো 3d তে যখন আমি এখানে দেখলাম এখানে 9 আছে, তখন এটা বুঝতে হবে যে d তে অ্যাকচুয়ালি 9 কথাটা স্টেবল না, অথবা 4 কথাটা স্টেবল না। এই সংখ্যক ইলেকট্রন থাকলে মৌলটা সুস্থিত হতে পারে না। এই জন্য প্রকৃতপক্ষে d তে ইলেকট্রন পরিপূর্ণ করে ফেললাম এই ক্ষেত্রে, আর যদি 4 থাকতো তাহলে আমি এটাকে অর্ধপূর্ণ করতাম। পরবর্তীকালে আমি পরবর্তী শক্তি স্তর যেটা থাকবে 4s বা যেটা হোক আর কি, যদি একটু বড় মৌল হয়, যেমন এই কনসেপ্টটা কিন্তু আরেকটা মৌলের বেলায় দেখা যায়, সিলভারের বেলাও কিন্তু এই ব্যাপারটাই ঘটে।
পরীক্ষা মধ্যে সিলভার দেওয়া কোশ্চেনটা আসতে পারে, তুমি একটু বাসায় ট্রাই করে দেখবা। সো সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে বলতেই পারছি তাহলে কিন্তু এই ইলেকট্রোমিনারটা কিন্তু একদম অ্যাবসলিউটলি কারেক্ট হবে। এই সকল ব্যাখ্যার কারণে আমি আসলে এখান থেকে বলতে পারছি যে আর মৌলটা অর্থাৎ আমাদের আর্গন যে মৌলটা ছিল সেই মৌলটার ইলেকট্রোমিনার স্বাভাবিক নিয়মে ঘটে থাকে, কিন্তু কিউ মৌলটা অর্থাৎ কপার মৌলের ইলেকট্রোমিনারটা কিন্তু স্বাভাবিক নিয়মে ঘটে না। ব্যাখ্যা করে একটু বুঝিয়ে লাগবে এক এক করে। প্রথমে অবনীতি সম্পর্কে ব্যাখ্যা দিবা, তারপরে তুমি ডি অরবিটাল ইলেকট্রন অর্ধপূর্ণ কিংবা পরিপূর্ণের কনসেপ্টটাকে খুব সুন্দরভাবে বুঝিয়ে লিখে তারপরে শেষে তুমি ব্যাখ্যাটা ফিনিশিং করে ফেলবা, তাহলেই 2 নাম্বার কমপ্লিট। এবার আমরা একটু 3 নাম্বারটাতে আসবো। আচ্ছা, 3 নম্বরে উদ্দীপকের সর্বশেষ শক্তি স্তরে অবস্থিত ইলেকট্রনের কৌণিক ভরবেগ বের করো। সো আমাকে অ্যাঙ্গুলার মোমেন্টাম বের করতে হবে। তোমরা কৌণিক ভরবেগ রিলেটেড একটা সূত্র তোমরা পড়ছিলা হয়তোবা, আমি সূত্রটাকে লিখে দিচ্ছি, তারপর আমি কোশ্চেনটাতে আসবো। mvr equal to nh/2π, এটা হলো অ্যাঙ্গুলার মোমেন্টাম নির্ণয় করার সূত্র। কৌণিক ভরবেগ, এখানে m বলতে কি বোঝায়? মাস অফ ইলেকট্রন, ইলেকট্রনের ভর। v বলতে কি বোঝায়? ভেলোসিটি অফ ইলেকট্রন অর্থাৎ ইলেকট্রনের বেগ। আর বলতে কি বোঝায়? রেডিয়াস অফ শেল, কক্ষপথের ব্যাসার্ধ। আর বলতে কি বোঝায়? রেডিয়াস, রেডিয়াস শব্দের অর্থ কি? ব্যাসার্ধ। আর আননোন কে দেখতে পাচ্ছি। n বলতে কি বোঝায়? নাম্বার অফ শেল, কক্ষপথের সংখ্যা। h বলতে কি বোঝায়? h বলতে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট বোঝায়, প্ল্যাঙ্কের ধ্রুবক। এটা একটা নির্দিষ্ট মান আছে। মানটা আমি একটু লিখে দিচ্ছি। প্ল্যাঙ্কের ধ্রুবকের মানটা h equal to 6.626 into 10 to the power minus 34 জুল সেকেন্ড। খুব ভালো করে খেয়াল রাখবে এই মানটা। এই মানটা তোমাদের ক্যালকুলেটরও আছে, তোমরা চাইলে বের করতে পারবা শিফট 7 থেকে। 6.626 into 10 to the power minus 34 জুল সেকেন্ড, এটা প্ল্যাঙ্কের ধ্রুবকের নির্দিষ্ট মান। এটা একটা সুনির্দিষ্ট মান প্ল্যাঙ্কের ধ্রুবকের। তোমরা বিভিন্ন কনস্ট্যান্টের কথা শুনছো, এটা হলো তার মধ্যে একটা কনস্ট্যান্ট h। সো আমরা প্রত্যেকটা শব্দের অর্থ আমরা জানতে পারছি। পাই মানে তো জানি 3.1416 একটা ধ্রুবক। সো ডিটেইলসটুকু লিখে রাখবে, আমি অঙ্কতে চলে যাচ্ছি। এখানে আমি দেখতে পাচ্ছি আমার উদ্দীপকটার মধ্যে এখানে কক্ষপথ কয়টা আছে? 2টা কক্ষপথ আছে। ও এখানে দেখি h এর মান তোমাদের উদ্দীপকে দেওয়াই আছে, এই যে মানটা উদ্দীপকে দেওয়াই আছে। আচ্ছা যাই হোক আর কি, তাও ভালো দেখা গেল। এখানে কক্ষপথ আছে 2টা, তার 2টা কক্ষপথ যদি থাকে, তুমি চিত্রটা দিকে একটু তাকাও, আমি চিত্রটা টেকে দেখাচ্ছি তোমাকে। এই এন্ড এই। সো তার শেষ কক্ষপথটা বের করতে বলছে। তাহলে এখানে কক্ষপথ কয়টা আছে? 2টা। তার মানে এখানে n এর মান কত? 2 আর n সমান কত? 1। যদি প্রথম কক্ষপথটা বলতো তাহলে আমি এখানে n এর মান কত ইউজ করতাম? 1 ব্যবহার করতাম। কিন্তু আমি এখানে যেহেতু বুঝতে পারছি শেষ কক্ষপথ, আর আমাদের শেষ কক্ষপথ এখানে 2 নম্বর কক্ষপথ, তার মানে আমাকে 2 নম্বর কক্ষপথ সাপেক্ষে ইলেকট্রনের কৌণিক ভরবেগ বের করতে হবে। কৌণিক ভরবেগ বলতে mvr এর মানটাই আমাকে বের করতে হবে। কথাটা কি বুঝতে পারছো? আমি বললাম যে কি, যে অ্যাঙ্গুলার মোমেন্টাম অর্থাৎ কৌণিক ভরবেগ, এই পুরো mvr কনসেপ্টটাকে কৌণিক ভরবেগ বলা হচ্ছে। তবে যদি কোনো অঙ্কের মধ্যে ইলেকট্রনের ভর দেওয়া থাকে কিংবা তোমার ইলেকট্রনের বেগ দেওয়া থাকে, কক্ষপথের ব্যাসার্ধ দেওয়া থাকে, আদার্স কোনো কিছু বের করতে বলে, তাহলে তুমি সেটা বের করতে পারবা। ওকে, সেই অঙ্কটা তোমরা অবশ্যই ইন্টারমিডিয়েটে করবা। সো আমি এখন অঙ্কটাতে মূল শুরু করে দিলাম, এটা মুছে দিচ্ছি। তাহলে এখানে আমাদের ডাটা অনুসারে আমরা কি কি পাচ্ছি? n এর মান কত? 2 আর h এর মান তো তুমি জানোই 6.626 into 10 to the power minus 34 জুল সেকেন্ড। আমাকে বের করতে হবে mvr এর পুরোটা মানই বের করতে হবে। সো এটা কে পারবে না?
ডিরেক্ট খালি এখানে মানটা বসায় দিবা, এর মান কত পাচ্ছি 2, আর এইচ এর মান কত 6.626 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 34, 2 ইনটু পাই এর মান 3.1416। ক্যালকুলেট করলে এখান থেকে ক্যালকুলেটর কোথায়, হ্যাঁ পেয়ে গেছি। সো যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে এখানে পাবো 6.626 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 34 ডিভাইডেড 3.1416। অলমোস্ট এখান থেকে মানটা পাওয়া যাবে 2.11 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ড। এই তো, সো আশা করি তোমাদের কাছে এটা কমপ্লিট হয়ে গেল। 3 এর বি নাম্বারটাতে বলা হয়েছে যে উদ্দীপকের মৌলের মডেল ব্যাখ্যা করো, অর্থাৎ সীমাবদ্ধতা সহ উপরের মডেলটি বর্ণনা করো। সো সীমাবদ্ধতা বলতে কি বোঝায়, ত্রুটি বা ভুল বা লিমিটেশন। আর যেটা এখানে কক্ষপথ দেওয়া আছে, সো বুঝতেই পারছো তাহলে এটা কার পরমাণু মডেল, কার দেওয়া পরমাণু মডেল, এটা নেইলস বোর অ্যাটমিক মডেল। তোমাকে বিজ্ঞানী বোরের পরমাণু মডেলের যে লিমিটেশনগুলো ছিল, যে সীমাবদ্ধতাগুলো ছিল, তা তোমরা সম্পূর্ণ এখানে লিখে ফেলবে। আশা করি এগুলো তোমরা পারবে, কারণ এগুলো খুবই সোজা জিনিস, তোমাদের আমি এটাকে অনেক পড়াইছি এগুলো। আচ্ছা, এবার আমি 4 নাম্বারটাতে আসি, উদ্দীপকের মডেলের সফলতাগুলো ব্যাখ্যা করো। আমি কিন্তু 3 এর বি কিন্তু করলাম না, কারণ 3 এর বি নাম্বারটা তোমার বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতাগুলো তোমরা চাইলে যে কোনো স্থান থেকে পড়ে নিতে পারো। আচ্ছা, 4 এর বি নাম্বারটা আমি চলে আসি। 4 এর এ নাম্বারটাতে উদ্দীপকের মডেলের সফলতাগুলো ব্যাখ্যা করো। একই কাহিনী, উদ্দীপকের যে চিত্র দেখতে পাচ্ছ, চিত্র দেখেই বুঝতে পারছো এটা একটা অবশ্যই বোর পরমাণু মডেলের উপর কনসেপ্ট করে এই চিত্রটা আঁকা হয়েছে। সো তুমি এখানে বিজ্ঞানী বোর পরমাণু মডেলের যে তত্ত্বগুলো ছিল, যে থিওরিগুলো ছিল, শুধুমাত্র সেগুলো লিখবা। ব্যাপারটা কি বুঝতে পারছো? আমি আবারও বলতেছি, 3 এর বি নাম্বার কোশ্চেনটা হলো বোর পরমাণু মডেলের ভুলগুলা, শেষ, ওই কোশ্চেনটা ওখানে কমপ্লিট। আর 4 এর এ নাম্বার কোশ্চেনটা হলো বোর পরমাণু মডেলটা। বুঝতে পারছো? তাহলে চিত্রগুলো এঁকে মোটামুটি পয়েন্টগুলো গুছিয়ে সবগুলো লিখে ফেলবে, এখানে হয়ে যাবে। আমি এগুলো এখন পড়াতে যাচ্ছি না, অনেক সময় ব্যাপারে এগুলো পড়ানোর জন্য। আর এগুলো তোমাদের ব্যাখ্যা অনেক পড়াইছি, এই জন্য আমি এখন এগুলো রিপিট করছি না। এরপর আমি আসবো 4 এর বি নাম্বারটাতে। এখানে কি বলছে, উদ্দীপকের পি অরবিটালে সর্বোচ্চ কতটি অরবিটাল, পি অরবিটে সর্বোচ্চ কতটি অরবিটাল ও কয়টি ইলেকট্রন থাকতে পারে যুক্তি দাও। তোমাদের গতকালকে অর্থাৎ আমাদের লাস্ট ক্লাসে কিন্তু কোয়ান্টাম থিওরি বা কোয়ান্টাম নাম্বারের উপর সম্পূর্ণ একটা ভিডিও দেওয়া হয়েছিল। তোমরা সেই কোয়ান্টাম নাম্বারের উপর যে ভিডিওটা আমি দিছিলাম, সেই ভিডিওতে শেষে যে আমি একটা বড় বক্স আঁকছিলাম, সেই বক্সের n সমান 3 বরাবর যে লাইনটা পাবা, সেই লাইনটা সম্পূর্ণটা এই 4 এর বি নাম্বারটাতে লিখবা। ব্যাপারটা কি বুঝতে পারছো? যেহেতু আমি কোয়ান্টাম নাম্বার একদম ইলাবোরেটরি আমি সব এভরিথিং ব্যাখ্যা দিছি সেখানে, সেহেতু আমি এখন এটা রিপিট কোনোভাবেই করব না। আমি আবারও বলতেছি যে তোমরা 4 এর বি নাম্বারটা কোয়ান্টাম নাম্বার পড়ানোর সময় আমি শেষে যে একটা বড় বক্স দিছিলাম, সেই বড় বক্সটার 3 নাম্বার যে লাইনটা ছিল, অর্থাৎ n সমান 3 ইকুয়াল টু যে লাইনটা ছিল, সেই লাইনটা সম্পূর্ণ লাইনটা লিখবা লম্বা করে, যা যা আমি লিখে দিছিলাম। ওকে, তাহলেই তোমার 4 এর বি নাম্বারটা হয়ে যাবে, এবং আশা করি সেটা তুমি বুঝতেই পারছো। আর যদি তাও না বুঝতে পারো তাহলে তুমি আমার সাথে অবশ্যই যোগাযোগ করবা। তাহলে আমাদের কিন্তু 3 এর বি, 4 এর এ, 4 এর বি কমপ্লিট হয়ে গেল। এগুলো আমি মুখে মুখে শেষ করে ফেললাম, কারণ এগুলো আমি প্রিভিয়াস ভিডিওর মধ্যে কিংবা প্রিভিয়াস লেকচারের মধ্যে এগুলো নিয়ে আলোচনা করছি। দ্যাটস ওয়াই আমি এগুলো ব্যাখ্যা এখন দিব না। যেগুলো অলরেডি আমি পড়ে ফেলছি সেগুলো আমি এখন স্কিপ করছি। সো এবার আমরা চলে যাব, দেখা যাক এরপরে এখানে কি আছে। এখানে আছে 5 নাম্বারটার মধ্যে। এই 5 নাম্বারটা শুরু করার সময় তোমাদের একটা কথা আমি একটু বলতে চাচ্ছি। 5 নাম্বার কোশ্চেনটার মধ্যে একটু সমস্যা আছে, কোশ্চেনটা আমি একটু ঠিক করে নিতে দিচ্ছি, তোমরা 5 নাম্বার কোশ্চেনটা একটু নিজেরাও ঠিক করে নাও। ওকে, আমি একটু কোশ্চেনটা কিভাবে তা আমি একটু লিখে দিচ্ছি। পাঁচ নাম্বার, অ্যাকচুয়ালি এখানে কোশ্চেনটা হবে 14 নাইট্রোজেন 7 প্লাস আলফা অ্যারো বি, এটা হবে মেইন 1 নাম্বার কোশ্চেনটা। অর্থাৎ এখানে a প্লাস 2 ইলেকট্রন লেখা আছে না, এই কথাটা হবে না, এই কথাটা তোমরা কোশ্চেন শীট থেকে কেটে দিবা, শুধু এখান থেকে ডাইরেক্ট বি। এরপর আমরা আসবো 2 নাম্বার যে লাইনটা লেখা ছিল, 2 নাম্বার লাইনটার মধ্যে এখানে দেখো উদ্দীপকের মধ্যে 234 লেখা আছে, এখানে তোমরা 235 লেখো, আর তেমন কোনো চেঞ্জ নাই। 91 মাইনাস বিটা পার্টিকেল এখানে y। ওকে,
সো কোশ্চেনটা আশা করি তোমরা এখান থেকে একটু কারেকশন করে নিতে পারবে। আমি অ্যাগেন বলছি 5-এর উদ্দীপক যেটা আছে, 5-এর উদ্দীপকের মধ্যে 2টা লাইনের মধ্যে কারেকশন আসবে, এই একটা কারেকশন আসবে, একটা কারেকশন আসবে। তোমরা এটা কিন্তু কারেকশনটা শিটের মধ্যে লিখে রাখবা, কারণ ওখানে একটু সমস্যা ছিল, আমি ওটাকে কারেকশন করে দিলাম এখান থেকে। আচ্ছা, এখন এখানে কোশ্চেনটা কি করা হয়েছে আমরা একটু দেখি। বি মৌলের তড়িৎ ঋণাত্মকতা অন্য সকল মৌলের চেয়ে বেশি। আচ্ছা, তড়িৎ ঋণাত্মকতা কনসেপ্ট সম্পর্কে ব্যাখ্যা দিতে হবে, ইলেকট্রোনেগেটিভিটি পর্যায় সারণীর মধ্যে অনেক ব্যাখ্যা দিয়ে আসছি, তারপর আমি এই কোশ্চেনটা সম্পর্কে একটু ব্যাখ্যা তোমাকে আমি এগেইন দিব। কিন্তু প্রবলেম হচ্ছে উদ্দীপকের মধ্যে এগুলো কি দেখতেছি, আলফা বিটা, তারপরে বি ওয়াই, এগুলো কি লেখা, পারমাণবিক ভর, পারমাণবিক সংখ্যা, মাইনাস প্লাস, অনেক কিছু, তাই না? প্রথম কথা, এগুলা কিন্তু কোনো রাসায়নিক বিক্রিয়া না। রাসায়নিক বিক্রিয়া তোমরা কি দেখছো যে একাধিক পদার্থ কিংবা একটা পদার্থ ভেঙে যায় কিংবা একটা আরেকটার সাথে যুক্ত হয়ে একটা নতুন একটা যৌগ তৈরি করে, কিন্তু যৌগটা কিন্তু প্রায় যেখান থেকে আসছে তার মতনই থাকে, শুধু তাদের অবস্থার পরিবর্তনটা ঘটে, ঠিক আছে? নতুন কোনো যৌগ কিন্তু সেখানে কিন্তু উৎপন্ন হয় না, শুধু পুরাতন যে যা থাকে তাই একটু মডিফাই হয়ে মানে সলিড থেকে লিকুইড, সলিড লিকুইড মিক্সে হয়তো বা গ্যাস তৈরি করে, হয়তো বা লিকুইড হয় অথবা সলিড হয়, জাস্ট অবস্থার পরিবর্তনটা ঘটে। কিন্তু কেমিক্যালটা কিন্তু সেখানে কিন্তু সম্পূর্ণরূপে ভ্যানিশ কিংবা নতুন কোনো কেমিক্যালি কিন্তু ক্রিয়েট সেখানে কিন্তু ঘটে না, শুধু তাদের অবস্থার পরিবর্তনটা ঘটে। কিন্তু অ্যাকচুয়ালি এই যে বিক্রিয়াগুলো তোমরা দেখতেছো, এই বিক্রিয়াগুলোকে বলা হয় নিউক্লিয়ার রিঅ্যাকশন। নিউক্লিয়ার রিঅ্যাকশন সম্পর্কে তোমরা অনেক হায়ার লেভেলে অনেক ডিটেইলসে জানতে পারবা। ইন্টারমিডিয়েট নিউক্লিয়ার রিঅ্যাকশন সম্পর্কে কিছুটা আছে, খুব যে বেশি সম্পর্কে ব্যাখ্যা দেওয়া আছে ইন্টারমিডিয়েট নিউক্লিয়ার রিঅ্যাকশন সম্পর্কে তাও না, শুধু তোমাদের বেসিকটা জানানোর জন্য তোমাদের এই লেভেলে এটা দেওয়া আছে। আমি এখানে একটু তোমাদের নিউক্লিয়ার রিঅ্যাকশনগুলো তোমাদের বুঝতে একটু কষ্ট হতে পারে, তারপর একটু চেষ্টা করবো, আশা করি টুকটাক বুঝতে পারবো। কি কি বিষয় আমি একটু বলি। এখানে দেখতে পাচ্ছ আলফা। এই নিউক্লিয়ার রিঅ্যাকশন একটা মূল কনসেপ্ট কি, যে বিক্রিয়া করবে একজন, উৎপন্ন করবার একজন, মানে বুঝতে পারছো? তোমাকে আসলে এটা বোঝানো একটু কষ্টকর ব্যাপার, আমি আর একটু গুছিয়ে বলার চেষ্টা করতেছি। যে ধরো অ্যালুমিনিয়াম এর সাথে আমি অন্য কাউকে বিক্রিয়া করে দিয়েছি, সেখান থেকে অ্যালুমিনিয়াম আর যাকে নিয়ে বিক্রিয়া করছি সে ছাড়া অন্য কিছু একটা উৎপন্ন হইল। এর মানেটা আমি আস্তে আস্তে বলি, নাহলে বুঝবো না। প্রথমে বলে রাখতেছি যে নিউক্লিয়ার বিক্রিয়া দুই রকমের, নিউক্লিয়ার ফিশন, নিউক্লিয়ার ফিউশন। নিউক্লিয়ার ফিশন, নিউক্লিয়ার ফিউশন, এই দুইটা টপিক তোমরা অষ্টম অধ্যায়ে পাবা, জাস্ট একটা পৃষ্ঠার মধ্যে কিছু লেখা আছে এখানে এই সম্পর্কে, তেমন ডিটেলসও ওখানে লেখা নাই। আমি তোমাকে একটু বলার চেষ্টা করতেছি যে নিউক্লিয়ার ফিশন বা নিউক্লিয়ার ফিউশন হলো নিউক্লিয়ার বিক্রিয়ার অংশ বিশেষ। তোমরা হয়তো বা চেইন রিঅ্যাকশনের কথা শুনছো নাকি কেউ, আমি জানি না। চেইন রিঅ্যাকশন তোমার যেটা কন্টিনিউয়াসলি সারা জীবন হতে থাকে, চেইনের মধ্যে করে বিক্রিয়া হতে থাকে, একটার পর আরেকটা, একটার পর আরেকটা, একটার পর আরেকটা, লম্বা করে একটা বিক্রিয়াটা হতে থাকবে, চেইন রিঅ্যাকশন। এগুলো অনেক হিউজ পরিমাণ রিঅ্যাকশন। সো যেটা বলতে চাচ্ছিলাম এখানে, যে নিউক্লিয়ার বিক্রিয়াগুলোর মধ্যে কিছু তোমাকে একটু নলেজ রাখতে হবে কিছু কিছু বিষয় সম্পর্কে। যেমন আলফা, কোথাও আলফা লেখা থাকে, আমি তোমাকে একদম সিম্পলি বোঝানোর চেষ্টা করতেছি। আলফা কোথাও লেখা থাকে, আলফা বলতে তুমি সবসময় খেয়াল রাখবা যে আলফা বলতে অ্যাকচুয়ালি তারা এই হিলিয়াম পার্টিকেলকে বোঝাচ্ছে। কথাটা বুঝতে পারছো কথা কি বলছে? আলফা বলতে, আলফা কণিকা বলতে হিলিয়াম কণিকাকে বোঝাচ্ছে। আর কোথাও কোথাও বিটা লেখা থাকে, বিটা বলতে সেখানে এরকম একটা কণিকাকে বোঝাচ্ছে, 0+1। এটাকে বলা হয় পজিট্রন কণিকা। তোমরা পজিট্রনের নাম শুনছো কিনা, যেমন তোমরা শুনছো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, সেরকম আরো কিছু কণিকা আছে, ম্যাসন আছে, তারপরে তোমার নিউট্রিনো আছে, তারপরে তোমার কম্পোজিট কিছু কণিকা আছে, বা পজিট্রন, এরকম কিছু কণিকা আছে। এই কণিকাগুলো সম্পর্কে তোমরা হাই লেভেলে জানতে পারবা। এগুলাও কিন্তু পরমাণুর মধ্যেই থাকে, তবে প্রত্যেকটা পরমাণুতে এগুলা যে উপস্থিত থাকবে ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের মধ্যে এরকমটা না। সো এটাকে বলা হয় পজিট্রন। আচ্ছা, পজিশন কিন্তু লিখি নাই, পজিট্রন লিখছি। আবার কোথাও কোথাও তুমি এরকম দেখবা তোমার N120, এটাকে বলা হয় নিউট্রন। আচ্ছা, যাই হোক আর কি, এই বিষয়গুলো তোমরা একটু দেখবা এই নিউক্লিয়ার বিক্রিয়াগুলো করতে গেলে, এই কয়েকটা বিষয়ের সাথে তোমাদের দেখা হবে। এখন নিউক্লিয়ার বিক্রিয়াগুলো আমি একটু তোমাদের একটু স্যাম্পল দেখে একটু বুঝাই যে বিক্রিয়াগুলোর মূল কনসেপ্ট আসলে কি। বেশি গভীরে গেলে তোমাদের মাথায় একটু প্যাচ লাগতে পারে, কিন্তু ইলেকশনগুলো আসলে পরীক্ষার মধ্যে খুব কম আসে। তারপরে একটু শিখে রাখো, যদি পরীক্ষার মধ্যে আসে তাহলে হয়তো পারা যাবে। ইলেকশনটা আমি একটু করতেছি, এটা আমি একটু মুছে দিলাম। আচ্ছা থাকে, এটা সমস্যা নেই। যেহেতু আমি এখানে আলফা কণিকা যুক্ত করবো, সেহেতু আমি এখানে হিলিয়াম কণিকাকে মূলত যুক্ত করতেছি, 4 2।
দেখো বিক্রিয়া করলে কিভাবে করে ঘটে। এখানে এই 4 এবং 14 যোগ করলে কত হবে 18, দেখলাম এখানে 18। 7 এবং 2 যোগ করলে কত হবে 9, দেখলাম এখানে 9। এখন চিন্তা করো এই 9 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট এবং 18 ভর সংখ্যা বিশিষ্ট মৌলটাকে, কে মৌলটা ফ্লোরিন, তাহলে এ কে হবে ফ্লোরিন হবে। এই হলো বিক্রিয়া সিস্টেম। এই দেখো বিক্রিয়া করলো কারা, উৎপন্ন করলো কারা, বিষয়টা একটু অদ্ভুত টাইপের, তবে এগুলো আসলে নিউক্লিয়ার রিঅ্যাকশন। নিউক্লিয়ার বিক্রিয়ার মধ্যে সম্পূর্ণ টোটালি ডিফারেন্ট টাইপের একটা এলিমেন্ট উৎপন্ন হয়, এর মাধ্যমে তো এত 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 মৌল আবিষ্কৃত হচ্ছে। এই বিক্রিয়াটা আমি একটু করে দেখাচ্ছি। যেহেতু আমি এর সাথে এখানে বিটা কণিকা যুক্ত করছি, তাহলে মাইনাস করা বলতে এখানে যুক্ত করা হচ্ছে, একটু দেখাই। বিটা কণিকার মধ্যে 0 + 1 ই, এটা পজিট্রন কণিকা, এটাকে এখন যুক্ত করব। এই 91 এবং 1 যোগ করলে তখন হয়ে যায় 92। এই মাইনাস থাকা মানে কিন্তু আবার কেউ আবার এখানে 90 লেখা ফেলা যাবে না, খেয়াল রাখবা যে এই পজিট্রন কণিকাটা ঋণাত্মক থাকলে সেটা ধনাত্মক হয়ে যায়, অপোজিট হয়ে যাবে এটা। সো তাহলে এখান থেকে তুমি পাবা 92, আর এখানে 235 সাথে 0 যোগ করলে 235 থাকবে। এখন চিন্তা করে দেখো 92 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট এবং 235 পারমাণবিক ভর বিশিষ্ট মৌলের নাম কি? ইউরেনিয়াম। এই নামটা তোমরা শুনছো সবাই, ইউরেনিয়াম, কিন্তু এটা পড়ো নাই হয়তো বা ইউরেনিয়ামের পারমাণবিক ভর এত। একটু কিছু কয়েকটা রিঅ্যাকশন গুলো তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে, ওই কয়েকটা রিঅ্যাকশন গুলো একটু জানার চেষ্টা করে, কাজে লাগবে তোমার। সো এই হলো একটা বিক্রিয়া টাইপের সিস্টেম, একটু অদ্ভুত কাজ। আমি তোমাকে আরেকটু কিছু বিক্রিয়া দেখাই। ধরো তোমার লিথিয়ামের কত 3, আচ্ছা লিথিয়াম না দিয়ে আমরা এখানে ব্যবহার করি তোমার হাইড্রোজেন ব্যবহার করি। তো তোমার একটা উদাহরণটা আমি দেখাচ্ছি। হাইড্রোজেন 1 হাইড্রোজেন 3 এটা হাইড্রোজেনের দুইটা আইসোটোপ, এটা একটা এটা একটা, এটার নাম তোমরা জানো তোমার পটাশিয়াম, এটার নাম হলো ট্রিটিয়াম। তো যখন পরস্পরকে দিকে যুক্ত করা হবে, এটা একটা নিউক্লিয়ার বিক্রিয়াই, তখন সেখান থেকে হিলিয়াম 2 4 এরকমটা পাওয়া যায়। একটু অদ্ভুত লাগতে পারে রিঅ্যাকশনগুলো। অথবা আরো কিছু एग्जांपल দেখানো যেতে পারে। অ্যালুমিনিয়াম 13 27, এইখান থেকে যদি আমরা এটার সাথে তোমার একটা হিলিয়াম কণিকা যদি যুক্ত করি 2 4, দেখা যায় কি পাওয়া যাবে 13 এবং 2 যোগ করলে এখানে 15 পাওয়া যাবে। ওকে 15, আর 27 এবং 4 যোগ করলে সেখান থেকে 31 পাওয়া যাবে। এটা কার বলতে পারবো? ফসফরাসের। অনেকটা রিঅ্যাকশন গুলো এরকম, তবে তোমাদের পরীক্ষার মধ্যে আসলে এই 1 এবং 2 এর মধ্যে সম্ভাবনা আছে, তবে যদি কমন ভাবে এরকম ভাবে কখনো দেখো তাহলে এই রিঅ্যাকশন গুলো তুমি এই মেথডটাকে ফলো করে করতে পারবে। আমি একটা দেখাচ্ছি, এখানে দেখো অ্যালুমিনিয়ামের সাথে যখন আমি আলফা কণিকাকে যুক্ত করলাম তখন সেখান থেকে কিন্তু আমি ফসফরাস উৎপন্ন করতে পারলাম। খুবই অদ্ভুত টাইপের রিঅ্যাকশন গুলো, যদি সম্ভব হয় তাহলে এগুলো পড়তে পারো, অসম্ভব যদি মনে হয় তাহলে চাইলে বাদ দিতে পারো, তবে ধারণা রাখার জন্য এগুলো তোমার জানাটা খুব দরকার। এরকম কিছু সিস্টেম, যদি এটা তোমাদের উদ্দীপকের সাথে কানেক্টেড না, আমি জাস্ট তোমাকে স্যাম্পল দেখাইলাম। আচ্ছা যাই হোক, আর কি এখানে দুইটা বিক্রিয়া হইলো, কিন্তু গ নাম্বার তো দুইটা বিক্রিয়া করতে পারো না। এই গ নাম্বারে শুধুমাত্র বলছে যে বি মৌলের তড়িৎ ঋণাত্মকতা অন্য সকল মৌলের চেয়ে বেশি কেন। এটা আমাদের তাহলে বি মৌল, উদ্দীপকের দিকে তাকায় দেখো, এটা আমাদের বি মৌল ছিল। এই লাইনটা বুঝে দিচ্ছি কারণ এই লাইনটা আমাদের গ নাম্বারের সাথে কানেক্টেড না। তবে তোমাদেরকে আমি এখানে একটা কথা বলতে রাখতে, আচ্ছা এই কথাটা আমি শেষে বলবো একদম। আমি বি সম্পর্কে একটু কথা বলি ফার্স্টে, কারণ এখানে তারা বলছে যে বি মৌলের তড়িৎ ঋণাত্মকতা অন্য সকল মৌলের চেয়ে বেশি কেন। বি মৌল ফ্লোরিন, প্রথমেই বলে নিবা বি মৌল ফ্লোরিন, ওর নামটা সবার আগে বলে নিবা, নাম বলাটা জরুরি এখানে। ফার্স্ট কারণ, তুমি যদি ইলেকট্রন বিন্যাসের দিকে একটু তাকাও তাহলে আমরা দেখতে পারবো ইলেকট্রন বিন্যাস অনুসারে 2 7, যদি আমরা পিরিয়ডিক টেবিলের অবস্থান নির্ণয় করি তাহলে দেখতে পারবো সেকেন্ড পর্যায়ে এবং 17th গ্রুপে আছে। আমরা যদি 17th গ্রুপের সকল মৌলগুলো কিন্তু হ্যালোজেন মৌল, তারা প্রত্যেকে সল্ট প্রস্তুত করতে সাহায্য করে, সেদিক থেকে ফ্লোরিন এক প্রকারের হ্যালোজেন এলিমেন্ট। যাই হোক, হ্যালোজেন মূল কনসেপ্ট না। এই ফ্লোরিন কিন্তু চাইলে একটা ইলেকট্রন যদি অপর একটা মৌলের কাছ থেকে ইলেকট্রন যদি সে গ্রহণ করতে পারে তাহলে কিন্তু খুব সহজেই ফ্লোরিন কিন্তু সে ঋণাত্মক আয়নে পরিণত হবে। ওর লাস্টে 7টা ইলেকট্রন আছে। এখানে যদি অক্সিজেন থাকতো বা এখানে যদি নাইট্রোজেন থাকতো তাহলে আমরা দেখতাম যে ওদের লাস্টে 6টা বা 5টা আছে।
যেহেতু অল লাস্টে সব থেকে বেশি সংখ্যক ইলেকট্রন বিদ্যমান, অষ্টক এর কাছাকাছি যদি কম্পেয়ার করা যায় বিষয়টাকে, তাহলে সেই দিক থেকে কম্পেয়ার করতে গেলে ফ্লোরিন কিন্তু ইজ দ্য বেস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। আর যেহেতু 97 গ্রুপের মৌল ফ্লোরিন, আর 97 গ্রুপের প্রত্যেকটা মৌলই কিন্তু তড়িৎ-ঋণাত্মক, উচ্চ তড়িৎ-ঋণাত্মক। তাছাড়া ফ্লোরিনের তড়িৎ-ঋণাত্মকতার মান স্কেল অনুসারে হিসাব করতে গেলে অলমোস্ট 3.98 মানে 4 পাওয়া যায় ফ্লোরিনের তড়িৎ-ঋণাত্মকতার মান। ফ্লোরিন খুব সহজেই অপর একটা, ফ্লোরিন এত পরিমাণ নেগেটিভ যে সে ঝট করে অপর কোন একটা মৌল যদি পায় যার আউটার মোস্ট শেলে ইলেকট্রন এক্সট্রা আছে, তাহলে সে খুব দ্রুতই ওই ইলেকট্রনটাকে সে তার নিজের দিকে টেনে নিবে, তার এত তড়িৎ-ঋণাত্মকতা ধর্ম হওয়ার কারণে। আর যদি বিষয়টা একটু চিন্তা করে দেখো, তাহলে দেখতে পারবো যে এই 17 নম্বর গ্রুপটা কিন্তু পর্যায় সারণীর সর্ব ডান দিকে অবস্থিত, একদম এক্স্যাক্টলি 18 নম্বর গ্রুপের পূর্ববর্তী গ্রুপটাই কিন্তু 17 নম্বর গ্রুপ। সো তোমরা কিন্তু হয়তো বা শুনছো যে যদি বাম থেকে ডান দিকে যাওয়া যায়, তাহলে কিন্তু আস্তে 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 মৌলের কি করতে থাকে, তড়িৎ-ঋণাত্মকতার মান বাড়তে থাকে। যেহেতু এটা সর্বডানে আছে, অষ্টক 18 নম্বর গ্রুপ ব্যতীত আমি বলতেছি, সেই জন্য আমি ফ্লোরিনকে অনেক বেশি তড়িৎ-ঋণাত্মক বলতে পারবো। আবার যদি আমি গ্রুপ ওয়াইজ কথাটাকে বলি, আমি দেখতে পারবো ফ্লোরিন কিন্তু 17 নম্বর গ্রুপের সব থেকে উপরের মৌল। 17 নম্বর গ্রুপে যতগুলো মৌল আছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসিটাইন, অনেক মৌল আছে। এই প্রত্যেকটা মৌলের মধ্যে যেহেতু ফ্লোরিন এর কক্ষপথ সব থেকে কম, মাত্র 2টা কক্ষপথ এখানে, এই জন্য ফ্লোরিনকে আমি সব থেকে বেশি তড়িৎ-ঋণাত্মক বলে এটাকে আমি ডিসিশন দিব। আশা করি তোমরা বুঝতে পারছো যে ফ্লোরিন সব থেকে তড়িৎ-ঋণাত্মক কেন। তবে এইখানে তোমাদের এই কোশ্চেনটা দ্বারা একটা বিষয় আমি একটু বলতে যাচ্ছি। এই যে রিঅ্যাকশনটা তোমরা দেখতে পাচ্ছ, নাইট্রোজেন প্লাস হিলিয়াম, এই রিঅ্যাকশনের ফলে ফ্লোরিন এটা উৎপন্ন হয়। কিন্তু আমি এই রিঅ্যাকশনটাকে নিয়ে একটু আমি রিসার্চ করছি। রিসার্চ করার মাধ্যমে যেটা বুঝতে পারলাম যে আসলে এটা ফ্লোরিন না। মানে মূল ঘটনাটা একটু বুঝিয়ে বলি, বুঝতে পারবা। ফ্লোরিন 18(9), এই যে মৌলটা উৎপন্ন হয় এটা আনস্টেবল একটা মৌল, বরং সাথে সাথে এই মৌলটা একটা ফোটন ছেড়ে দেয়, একটা প্রোটন ছেড়ে দেয়। যখন এখানে প্রোটন ছেড়ে দেয় তখন কি হয়, একটা কমে যাবে। সো একটা যদি কমে যায় তাহলে সেটা অক্সিজেন 8 17 প্লাস হাইড্রোজেন 1 1। এই যে দেখতে পাচ্ছ না, অক্সিজেনের এটা একটা আইসোটোপ। তবে এই আইসোটোপটা অক্সিজেনের অনেক রেয়ার একটা আইসোটোপ, খুবই দুর্লভ, খুব কম পাওয়া যায় এই আইসোটোপটা। 8 17 যেটা তুমি দেখতে পাচ্ছ, পারমাণবিক সংখ্যা 8 এবং 17 ভর সংখ্যা বিশিষ্ট এই অক্সিজেন আইসোটোপটা খুবই রেয়ার। অ্যাকচুয়ালি আমি যে এটাকে নিয়ে এতক্ষণ পর্যন্ত ব্যাখ্যাটাকে দিলাম ফ্লোরিনটাকে নিয়ে, এই বিক্রিয়াতে ফ্লোরিন আসলে স্টেবল না। ফ্লোরিন উৎপন্ন হওয়ার সাথে সাথে প্রোটন ছেড়ে দিয়ে সে অক্সিজেন উৎপন্ন করে ফেলায়। এই জন্য আমি আসলে প্রকৃতপক্ষে এই 5 নম্বর সৃজনশীলের এই নাম্বার কোশ্চেনটাকে কারেক্ট বলে মেনে নিতে পারতাছি না। নাকি আমার কথা বুঝলা না, ব্যাখ্যা সব দিয়ে ফেললেন, এখন বলতেছেন এটা কারেক্ট বলে মেনে নিতে পারতাছি না। কারণ অ্যাকচুয়ালি রিয়েল ভাবে যদি বিষয়টাকে নিয়ে দেখা যায়, গবেষণা করা যায়, তখন আমি দেখতে পারবো যে এর সাথে হিলিয়াম যুক্ত হলে ফ্লোরিন উৎপন্ন করবে, কথা ঠিক আছে। কিন্তু এই ক্ষেত্রে ফ্লোরিনটা স্টেবল না, কারণ ফ্লোরিন কিন্তু প্রকৃতিতে খুব বেশি পাওয়া যায় না। আর স্টেবল না হওয়ার কারণে খুব সহজেই এবং খুবই দ্রুত সে প্রোটনটাকে ছেড়ে দেয়। মানে একটা হাইড্রোজেন বের হয়ে যাবে এখান থেকে, একটা কণিকা যদি এখান থেকে কমে যায়, মানে একটা পয়েন্ট যদি এখান থেকে কম হয়ে যায়, তাহলে কিন্তু এখানে 8 থাকবে প্লাস এখানে কিন্তু 17 থাকবে। এই যে 1 1 পোট্রিয়ামটা কিন্তু অ্যাকচুয়ালি এখান থেকে বের হয়ে আসলো। এই জন্য আমি আসলে এই অক্সিজেনটাকে যেটা বলতে পারবো এটা অনেক বেশি স্টেবল। সো পারফেক্ট ভাবে ব্যাখ্যা করতে গেলে আসলে এখানে অক্সিজেনকে নিয়ে ব্যাখ্যাটা দেওয়া বেস্ট ছিল, কিন্তু তোমাদের এই কোশ্চেন প্যাটার্নের ধারাবাহিকতা অনুসারে আমি এখানে সম্পূর্ণ ব্যাখ্যাটা ফ্লোরিনকে নিয়েই দিলাম। আশা করি এইটা কেউ কখনো লিখবে না, তবে বিষয়টাকে নিয়ে চিন্তা করতে গেলে এটার কথা চলে আসতে পারে। তা তোমাদের আমি আগে একটু বলে রাখলাম। আচ্ছা, এবার আমরা একটু জানার চেষ্টা করবো এখানে বি নাম্বার কোশ্চেনটা কি বলছে। ওয়াই মৌল থেকে 36, 56 এবং 82 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল তৈরি সম্ভব কিনা। এখন আমরা 2 নম্বর বিক্রিয়াটা করব, কারণ 2 নম্বর বিক্রিয়াটা আমাদের মনে দেখতে পাচ্ছি যেটা একটু আগে করে ফেলছিলাম। x যেটা 91 235 ছিল মাইনাস বিটা পার্টিকেল, দেন এখান থেকে y লেখা ছিল, এটা মধ্যবর্তী বিক্রিয়াটা এখান থেকে লিখলাম। সো যদি আমি এখানে লিখে ফেলি, এখানে x বলতে অ্যাকচুয়ালি pa নামক একটা মৌল, এটা অবশ্য না লিখলেও হবে, আমি x লিখলাম, মধ্যবর্তী যেটা লেখা আছে 235 মাইনাস বিটা যদি করি তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে পজিট্রন কণিকাটা পাবো 0 প্লাস 1। ওকে, যদি রিঅ্যাকশনটা কমপ্লিট করি তাহলে এখানে সেটা 92 হয়ে যাবে, আর উপরে 235, মূলটা ইউরেনিয়াম।
তার মানে ইউরেনিয়াম থেকে আমাকে যে কাজটা করতে হবে, ইউরেনিয়াম থেকে নিউক্লিয়ার বিক্রিয়া করার মাধ্যমে সেখান থেকে আমাকে 36, 56, 82 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল তৈরি সম্ভব কিনা তা আমাকে প্রথমে দেখতে হবে। সো অ্যাকচুয়ালি এখানে ফিশন বিক্রিয়া করার মাধ্যমে এটা সম্ভব, ফিউশন না, ফিশন বিক্রিয়া করার মাধ্যমে, ঠিক আছে। সো ফিশন বিক্রিয়ার মূল কনসেপ্টটা হলো একটা বড় ভর বিশিষ্ট একটা নিউক্লিয়াসের পরমাণু, তাকে যদি নিউট্রন কণিকা দ্বারা যদি আঘাত করা যায় তাহলে সেখান থেকে কিছু সমপ্রায় সমভর বিশিষ্ট কিছু মৌলের 2 বা ততোধিক মৌলের নিউক্লিয়াস উৎপন্ন হবে এবং সেখান থেকে বিপুল পরিমাণ শক্তি নির্গত হয়। এটা হলো নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া এর মূল কনসেপ্টটা। আমি বিষয়টাকে আবারও বলতেছি, নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ার মূল কনসেপ্ট হলো একটু মোটামুটি বড় পারমাণবিক সংখ্যা বলো, পারমাণবিক ভর বলো বিশিষ্ট কোন একটা মৌলকে যদি দুর্বল গতি সম্পন্ন কোন একটা নিউট্রন দ্বারা এটাকে আঘাত করা যায়, তাহলে ওই যে বড় যেটা কথা বললাম যে এর মৌলটা আছে ওই পরমাণুটা ভেঙে যাবে, ভেঙে 2 বা ততোধিক প্রায় সমভর বিশিষ্ট কিছু মৌল উৎপন্ন করে ফেলবে, কিছু পরমাণু উৎপন্ন করে ফেলবে নিউক্লিয়াসে বিশিষ্ট। সো ওই জিনিসটা আমরা এখন একটু দেখবো। এটা আসলে ফিশন বিক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়, নিউক্লিয়ার ফিশন রিঅ্যাকশন। ফিশন রিঅ্যাকশন বা ফিউশন রিঅ্যাকশন এর ডেফিনেশনটা বইয়ের মধ্যে তোমরা খুব সুন্দর করে গুছিয়েই পাবা, তাই সেখান থেকে নিয়ে নিতে পারো যেভাবে খুশি। সো আমি রিঅ্যাকশনটার মাধ্যমে আমি দেখি কিভাবে করে 36, 56 and 82 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল তৈরি করা সম্ভব। সো রিঅ্যাকশনটা ফার্স্ট অফ অল আমি কমপ্লিট করব। ইউরেনিয়াম যেটা 92 ছিল আর এটা 235, এইটাকে যে কাজটা করতে হবে আমাকে দুর্বল গতি সম্পন্ন নিউট্রন দ্বারা আঘাত করতে হবে। অ্যাড করতেছি, তখন এখান থেকে উৎপন্ন করবে ইউরেনিয়াম 92 ঠিক থাকবে আর এটা হবে 236। সো একটা উৎপন্ন করতে পারছি। এবার এটা থেকে দেখো কি হয়, 92, 236, এইটাকে এখন আমরা যখন এখান থেকে যখন বিক্রিয়াটা করা হবে, ওই বিক্রিয়াটা কিন্তু কন্টিনিউয়াসলি চলতেই আছে, এটা থেকে চলতেছে এটা। তারপরে সেখান থেকে তুমি যেটা বলছে 36 এবং 56 হলো ব্যারিয়াম মৌলের, পর্যায়সারণী তোমরা খুলে দেখতে পারবা, আর 36 হলো ক্রিপ্টন নামক মৌলের। এর ভর 141 আর ক্রিপ্টনের ভর 92। যদি যোগ করি কত পাওয়া যায়, 141 প্লাস 92 233, আমাদের আছে 236, তাহলে সেখান থেকে প্লাস 3 1 থেকে 0 প্লাস ম্যাক্সিমাম এনার্জি, বিপুল পরিমাণ শক্তি নির্গত হয়। একটু মনোযোগ দেখে দেখো, তোমরা যখন খুব হাই লেভেল উঠবো তখন তোমাদের আমি ইউরেনিয়াম চেইন সম্পর্কে ব্যাখ্যা দিব। ইউরেনিয়াম চেইন, তারপরে থ্যারিয়াম চেইন, তারপরে ব্যারিয়াম, এরকম অনেক কিছু এলিমেন্ট আছে। ওই এলিমেন্টগুলো কিছু চেইন রিঅ্যাকশন করার মাধ্যমে এগুলো করে। ওখানে কিছু সূত্র আছে, 4n+2 ইলেকট্রন, এরকম কিছু সূত্রের মাধ্যমে এই বিক্রিয়াগুলো এক এক করে কন্টিনিউয়াসলি চলতে থাকে, আলফা কণিকা বিটা কণিকা ক্রমাগত আঘাত সৃষ্টি করার ফলে। তবে এখানে আসলে বিক্রিয়াটা কিভাবে কি করলাম একটু দেখাচ্ছি। তো প্রথমে এটার সাথে নিউট্রন যুক্ত করার পর এটা হলো, এবং এটা হওয়ার সাথে সাথে বিক্রিয়াটা কন্টিনিউয়াসলি হতে থাকলো। সেখান থেকে ব্যারিয়াম উৎপন্ন করলো 56 এবং ক্রিপ্টন উৎপন্ন করলো 36, এবং তাদের পারমাণবিক ভর যেটা হয় সেটা আমি লিখে দিলাম। আর এখানে 56 এবং 36 যদি যোগ করা যায় 92 পাওয়া যাবে, আর 141 আর 92 যোগ করলে 233 পাওয়া যাবে। আমাদের 3 অবশিষ্ট আছে, এজন্য 3 আমি বিশিষ্ট, 3 একে 3 বিশিষ্ট আমি নিউটন করে লিখে দিলাম। প্লাস এই বিক্রিয়া থেকে বিপুল পরিমাণে এনার্জি উৎপন্ন হয় দেখে আমি ম্যাক্সিমাম এনার্জি লিখে দিছি। সো আশা করি এই রিঅ্যাকশনটা তোমরা লিখতে পারবা। এরপরে তো আমরা তো 36 উৎপন্ন করলাম এবং 56 উৎপন্ন করলাম, কিন্তু 82টা উৎপন্ন করা বাকি আছে। এইখান থেকে পুনরায় ইউরেনিয়াম 92 যেটা আমাদের ছিল 235, এটা থেকে এই প্রসেসের মাধ্যমে এটা উৎপন্ন করলাম। এইখান থেকে যদি মোটামুটি আমরা 5টা আলফা কণিকার 5 যুক্ত করি তাহলেই সেখান থেকে দেখো কি উৎপন্ন হবে। তাহলে এখানে 4, এটা 2, তাহলে 5 দুগুণা 10। যদি আমি এখান থেকে যদি আলফা কণিকাকে বাদ দিই তাহলে পাওয়া যাবে, কারণ আমাকে লেডের পারমাণবিক সংখ্যা তো 82, এখান থেকে কমাইতে হবে। সো কমাই দিলাম।
সো 10 যদি এখানে কমাই তাহলে এখানে 82 পাওয়া যাবে, 82 হলো লেডের। ওকে, আর যদি 4 5 20 যদি এখানে কমাই 200 কত পাওয়া যাবে, 15 পাওয়া যাবে, যা লেডের পারমাণবিক ভর। ওকে, তাহলে আমি বিক্রিয়াগুলোকে আমি একটু বুঝিয়ে দিচ্ছি। তবে অ্যাকচুয়ালি বাস্তবিক পক্ষে এই যে নিচে যে বিক্রিয়াটা করলাম, ইউরেনিয়ামের সাথে হিলিয়াম কণিকাকে 5 ডাইরেক্ট মেরে দিলাম, সেখান থেকে লেড পাওয়া গেলে বিক্রিয়াটা আসলে এরকম করে ঘটে না। এখানে 5টা ধাপে বিষয়টাকে একদম ভেঙে ভেঙে দেখালে পরে দেখা যাবে কি, প্রথমে এর সাথে একটা হিলিয়াম কণিকাকে বাদ দিব এখান থেকে, তখন সেখান থেকে 2 কমবে, মানে ধরো তোমার এখানে 92 আছে, তখন পাওয়া যাবে 90, আর এখানে আরো যদি 4 কমে তাহলে 231 পাওয়া যাবে। তারপর আবারও আরেকটা হিলিয়াম কণিকাকে এখান থেকে অপসারণ করতে হবে, তাহলে সেখান থেকে তুমি আরো 2 কম পাবা, মানে 88 পাবা। তারপরে ওখান থেকে তুমি 227 পাবা। তারপরে আবার হিলিয়াম, এভাবে ক্রমাগত 5 বার দেওয়া লাগে। এই জন্য এখানে সরাসরি ডিরেক্টলি 5 আমি হিলিয়াম কণিকাকে এখান থেকে অপসারণ করে ফেলতেছি। তাহলে সেখান থেকে আমি সরাসরি 5 দুগুণা 10 যদি হিসাব করি তাহলে 10 কমে যাচ্ছে 82, আর যদি এখানে 4 5 20 যদি কমে যায় তাহলে 215, অর্থাৎ তুমি 215 তুমি পাই যাচ্ছ, যা কিনা লেডের স্ট্রাকচারকে বিলং করে। সো যদি এই সৃজনশীলটা তোমাদের কাছে যদি ডিফিকাল্ট মনে হয় তাহলে তুমি চাইলে এটাকে স্কিপ করতে পারো। তবে যদি কিছু জেনারেল নলেজের প্রয়োজন হয় তাহলে এই সৃজনশীলটাকে তোমরা ভালো করে কমপ্লিট করতে পারো। তবে অ্যাজ ইউজুয়াল এই কোশ্চেনগুলো পরীক্ষার মধ্যে তুলনামূলক কম আসে, শিখে রাখতে পারো, কাজে লাগবে। সো আশা করি আমাদের 5 নাম্বার কমপ্লিট। এবার আমরা আসবো 6 নাম্বারটাতে। দেখা যাক এখানে কি বলছে। আচ্ছা, এক্স মৌলের দুইটি আইসোটোপ 16 এবং 17, এদের আপেক্ষিক পারমাণবিক ভর 16.02, মৌলটির 5 গ্রামে কতটি পরমাণু আছে? ওকে, সোজা কাজ, সেটা মুছে দিলাম। তাহলে আমি দেখতে পাচ্ছি এদের আপেক্ষিক পারমাণবিক ভর 16.02, তাই তো? তাহলে আমি লিখি 16.02 গ্রাম এ কি বলছে, পরমাণু রয়েছে বা পরমাণু থাকবে কত সংখ্যক? অ্যাভোগাড্রোর সংখ্যক। অ্যাভোগাড্রোর নাম্বারের কথা মনে আছে? 6.023 into 10 to the power 23t। তাহলে 1 গ্রামে পরমাণু থাকবে, ভাগ হয়ে যাবে 6.023 into 10 to the power 23 divided 16.02। আচ্ছা, যদি এখানে বলা হয় 5 গ্রামের কথা, এটা গুণ হয়ে যাবে, পরে গ্রাম গ্রাম কাটাকাটি যাবে, ওই জন্য আমি টি লিখতেছি এখানে। 6.023 into 10 to the power 23 into 5 16.02 টি। দেখা যাক ক্যালকুলেশন করলে কত রেজাল্ট আসে। 6.023 into 10 to the power 23 into 5 divided 16.02। অলমোস্ট আমি এখান থেকে মানটা পাচ্ছি 1.88 পাওয়া যাবে। 79 না, 88 into 10 to the power 23t পরমাণু থাকবে। আচ্ছা, এই অঙ্কটা হয়ে গেল। এরপর কি বলছে, মৌলটির আইসোটোপগুলোর প্রকৃত অর্থাৎ প্রকৃতিতে শতকরা প্রাপ্তির পরিমাণ এর হার নির্ণয় করো। শতকরা প্রাপ্তি বের করতে হবে আমাকে মৌলগুলোর আইসোটোপের। তোমরা তো জানোই যে আইসোটোপ যদি দেওয়া থাকে এবং সেখানে যদি পারমাণবিক ভর দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে এদের প্রকৃতিতে পার্সেন্টেজ বের করার কিন্তু একটা সূত্র আছে। সো আমি অঙ্কটা শুরু করে দিই, খুবই সোজা কাজ, আমার কিছু না। অঙ্কটা দেখো, একবার দেখলেই পারবো, সেটা মুছে দিলাম। প্রথমে আমরা লিখবো 16 এবং 17 আছে আইসোটোপ দিলে, তাই তো? এক্স এর 16 17 বিশিষ্ট মৌলের প্রকৃতিতে শতকরা পরিমাণ, প্রকৃতিতে শতকরা পরিমাণ বা প্রকৃতিতে পরিমাণ লিখে দিই, শতকরার পরে প্রকাশ করব না। আচ্ছা,
তাহলে এই একটা মৌলকে আমি সাপোজ এখানে পি ধরে নিই, আর এই একটা মৌলকে যেহেতু শতকরা বলছে তার মানে 100 মাইনাস পি ধরে নিই পার্সেন্টেজ। আচ্ছা এই গেল আমাদের। এরপরে আমাদের এখন আমরা সরাসরি সূত্র রেখে ফেলবো। প্রশ্ন মতে 16 ইন্টু পি প্লাস 17 ইন্টু 100 মাইনাস পি ডিভাইডেড টোটাল 100 ইকুয়াল টু কত? 16.02। এই এক লাইন খুবই সোজা একটা লাইন। যদি তুমি দেখো যেরকম দুইটা মৌল আছে, দুইটা আইসোটোপ আছে এবং তাদের শতকরার পরিমাণটাকে তুমি ধরে নিবা ফার্স্টে। যে কোনো একটা মৌলকে তুমি এম ধরতে পারো, পি ধরতে পারো, কিউ ধরতে পারো, যেমনি খুশি। সো আমি এটাকে পি ধরলাম আর এটাকে আমি 100 যেহেতু 100% টোটাল যোগ করলেন তাহলে 100 মাইনাস পি পার্সেন্ট। আর সূত্রটা হলো এরকম যে এইটার সাথে এই মৌলের আইসোটোপের পারমাণবিক যে ভরটা থাকবে এখানে তার গুণ এবং এই মানটার সাথে এই অ্যাটমিক মাসের গুণ, তাদের যোগফল ডিভাইডেড 100 ইকুয়াল টু আমাদের যে আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া আছে সেইটা। ওকে, লাইনটাকে মনে রাখবা তাহলে হয়ে যাবে। এখানে আমি সরাসরি সিম্পলি পির মানটা বের করব। আমি এখানে গুণ করলে 16 পি পাবো আর এখানে 1700 পাওয়া যাবে মাইনাস 17 পি পাওয়া যাবে ইকুয়াল টু 16.02 এর সাথে 100 গুণ করলে 02 ইনটু 100 গুণ করলে 1602। ওকে, তাহলে এক কাজ করি, যদি এখানে বাদ দেই তাহলে আমাদের এখানে থাকবে মাইনাস পি 1602 মাইনাস 1700। তাহলে 1602 মাইনাস 1700 করলে বোঝাই গেছে কত পাওয়া যাবে। মাইনাস পি ইকুয়াল টু মাইনাস 98। সো এক্স্যাক্টলি শুধু পির মান কত? 98। তাহলে পার্সেন্ট। তাহলে এই যে পি মানটা বের হলো এটা কার? 16 ভর বিশিষ্ট যে মৌলের প্রকৃতির শতকরা পরিমাণ 98%। তাহলে আমি লিখি x16 এর শতকরা পরিমাণ 98%। তাহলে যদি 17 এর কথা বলা হয়, 17 x আইসোটোপ এর পারমাণবিক শতকরা পরিমাণ, তাহলে এখানে যদি আমি 100 থেকে যদি পির মান এখানে বসাই দিই, 100 থেকে 98 বিয়োগ করলে কত হবে? 2। তার মানে কত? 2%। মুখে মুখে করা হয়ে গেল। আশা করি মূল কাহিনীটা বুঝতে পারছো। খুবই সোজা কাজ, কোনোভাবেই এটা কিন্তু কঠিন না। সো আমাদের এটা কমপ্লিট। ওকে, এরপরে আর কি আছে? এরপরে 7 নম্বর সৃজনশীলটা। এইটা তো খুবই সোজা। উপরে উল্লেখিত n শেলে আবর্তনশীল ইলেকট্রনের অ্যাঙ্গুলার মোমেন্টাম বের করো। এটা তোমরা নিজেরাই পারবা। কিভাবে পারবা আমি একটু বলে দিই। তোমাদের একটু আগে কিন্তু আমি অ্যাঙ্গুলার মোমেন্টাম একটা অঙ্কের মধ্যে কিন্তু বের করে দেখাইছি। সেটা কোনটা ছিল? সেটা ছিল আমাদের 3 এর ক নাম্বারটা। 3 এর এ নাম্বারটাতে তোমরা n এর মান কত ইউজ করছিলে? 2 ইউজ করছিলে। তাহলে এখন এখানে দেখতে পাচ্ছ 7 নম্বরে কক্ষপথ কয়টা আছে? 1 2 3 4 কয়টা আছে? 4টা। তাহলে এখানে n এর মান কত ইউজ করবা? 4। বাদ বাকি সব সেম। h এর মান সেম, তারপরে পাই এর মান সেম, সব সেম। অর্থাৎ তুমি 3 এর ক নাম্বারটা n এর মান 2 হিসাবে যেমন করে করছো হুবহু এখন 7 এর ক নাম্বারটাতে n এর মান 4 হিসাবে সেভাবে করবা। ওকে, আচ্ছা তাহলে এটা তোমাদের অ্যানসারটা পেয়ে যাবে। অ্যানসারটা একটা আসবে জুল সেকেন্ডের মধ্যে, কারণ প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের মান জুল সেকেন্ড। এছাড়া যদি আমি 7 এর বি নাম্বারটার কথা বলি, 7 এর বি নাম্বারটা এখানে বলছে উদ্দীপকের আলোকে সর্বশেষ স্তরের কোন কোন অরবিটাল থাকা সম্ভব তা বের করো এবং প্রতিটি অরবিটালে 2 × 12 + 1 নিয়ম দ্বারা মোট ইলেকট্রন সংখ্যা বের করো। কোয়ান্টাম নাম্বার যখন তোমাদের আমি পড়াইছি, সেই কোয়ান্টাম নাম্বারের মধ্যে প্রথম আমি একটা বক্স আঁকছিলাম বড় দেখে। টোটাল ওখানে 2টা বক্স ছিল। একটা বক্স ছিল সম্পূর্ণ মানে প্রথমে, আরেকটা বক্স ছিল তোমার শেষে। প্রথম যে বক্সটা ছিল সেই বক্সটা তোমাকে সম্পূর্ণটা এই 7 এর ঘ নাম্বারে রাখতে হবে। 7 এর বি নাম্বারটাতে প্রথম যে বক্সটা আমি আঁকছিলাম, অর্থাৎ অ্যাজমুদাল কোয়ান্টাম নাম্বার বা সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বারের পরিপ্রেক্ষিতে আমি যে বক্সটা আঁকছিলাম সেই বক্সটা সম্পূর্ণটা তোমাকে এই 7 এর বি নাম্বারটাতে ব্যাখ্যা করতে হবে। সো দেখো আমি কিন্তু কোয়ান্টাম মেকানিক কি বলে এটাকে কোয়ান্টাম নাম্বার যখন পড়াইছি তখন কিন্তু আমি 2টা বক্স আঁকছিলাম। 2টা বক্সে কিন্তু তোমার এই 5টা সেশনের মধ্যে ঘুরে ফিরে লেগে গেল। যেমন প্রথম বক্সটা তোমাদেরকে আমি বললাম সেটা হলো তোমার 7 এর বিতে প্রথম বক্সটা আঁকবা, আর দ্বিতীয় বক্সের কথা আমি তোমাদের বলছি 4 এর বিতে গিয়ে। তাও আবার দ্বিতীয় বক্সটা একটু ছোট, কারণ দ্বিতীয় বক্স শুধু n = 3 লাইনটা আঁকতে হবে। দ্বিতীয় বক্স তোমাকে পুরোটা পরীক্ষার মধ্যে লিখতে হবে না।
সো আশা করি তোমরা তোমাদের এই 7টা সৃজনশীল কমপ্লিট। এখন আমি 7টা সৃজনশীল সম্পর্কে একটা ওভারভিউ করে দিচ্ছি। প্রথমত এই অধ্যায় থেকে সৃজনশীল পরীক্ষার মধ্যে খুব কম আসে, এই জন্য এই অধ্যায়টা আমি সবার শেষে ধরছি, কিন্তু সেটার মধ্যে সবার আগে দেওয়া থাকলেও আরেকটা বিষয় যে এই অধ্যায় থেকে মূল যে কোশ্চেনগুলো মোস্ট অফ দ্য টাইম আসে সেগুলো কি কি কোশ্চেন টাইপের আসে, রাদারফোর্ড পড়ানো মডেল, পোর পড়ানো মডেল, বিভিন্ন কক্ষপথে অ্যাঙ্গুলার মোমেন্টাম নির্ণয় করা আসে, অথবা কখনো কখনো ভিতর থেকে এম এর মান আর এর মান বের করতে বলেন যদি পরীক্ষার মধ্যে একটু প্যাচ দিতে চায়। এছাড়া ওই যে 4s আগে কেন হয়, 3D পরে কেন হয়, এগুলো ব্যাখ্যা আসে, অথবা অরবিট এবং অরবিটাল সম্পর্কে কিছু কোশ্চেন মাঝে মাঝে পড়ে। আর যদি অন্যান্য অধ্যায়ের সাথে মিক্স করে রাখতে চায় তাহলে কেমিক্যাল বন্ডের সাথে মিক্স পাইতে পারো, কিংবা তুমি অন্য কি বলে এটাকে তোমার অনেকগুলো অধ্যায় যেমন অষ্টম অধ্যায়ের সাথে তুমি কিছু নিউক্লিয়ার বিক্রিয়াগুলো মিক্স পাইলা, এরকম কিছু কিছু সৃজনশীলের মধ্যে তুমি একটু মিক্স সৃজনশীল পেতে পারো। সো যদি সম্ভব হয় তাহলে তুমি তৃতীয় অধ্যায়টা ভালো করে পড়তে পারো, কারণ তৃতীয় অধ্যায়টা খুব সোজা, তো তৃতীয় চতুর্থ পঞ্চম এগুলো খুবই সোজা অধ্যায়, এগুলো অধ্যায় আমার মনে হয় মিস করাটা সম্পূর্ণ বোকামের কাজ হবে। সো আমাদের তাহলে এই 7টা সৃজনশীল কমপ্লিট, একই সাথে আমাদের কেমিস্ট্রির এর সকল সৃজনশীল কমপ্লিট। এক এক করে আমরা কিন্তু প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক সৃজনশীলগুলা লিস্ট করছিলাম এবং সেই লিস্ট অনুসারে প্রত্যেকটা সৃজনশীল কিন্তু আমরা আজকে শেষ করে দিলাম। সো আমাদের কেমিস্ট্রি কমপ্লিট, আমাদের জেনারেল ম্যাথ কমপ্লিট। নেক্সট এবার আমরা ঢুকবো হায়ার ম্যাথের মধ্যে। ওকে, সো আজকে এই পর্যন্তই।